তুমি কি মিনু গল্পটি শুধু পড়েছ নাকি আসল শিক্ষাটা বুঝেছ? পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে পুরো নাম্বার পাবে তো? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মিনু গল্পের মূল ভাব, লেখকের উদ্দেশ্য, পরীক্ষার গুরুত্বপূর্ণ দিক সব একদম পরিষ্কার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের প্রিয় শিক্ষা চ্যানেল এডুকেশন কেয়ারে। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের চারুপট মিনু গল্পটি নিয়ে, যেটা লিখেছেন বনফুল। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা মিনু গল্পটির পাঠের উদ্দেশ্যটা প্রথমে জেনে নেব। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধকে জাগ্রত করা হয়েছে। আমাদের পাঠ পরিচিতিটা আছে, আমরা পাঠ পরিচিতিটা একটু পড়লেই পুরো গল্পটা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাব। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ, অর্থাৎ আমাদের এই সমাজে বিচিত্র শ্রেণীর মানুষ বসবাস করে। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। আমাদের সমাজে প্রায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী মানে যে কথা বলতে পারে না, আর শ্রবণ প্রতিবন্ধী হলো যিনি শুনতে পান না। তার বাবা মা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। মিনু তার মাসিমার কাছ থেকে জেনেছে যে তার বাবা বিদেশ থাকে। কোনো একদিন সে মিনুর কাছে ফিরে আসবে। এরই মধ্যে পাশের বাড়িতে কোনো এক প্রবাসী পিতার আগমন হয়। ওই দিন বাড়ির কাঁঠাল গাছটির সরু ডালে একটা হলদে পাখি বসে। এরপর থেকে মিনু বিশ্বাস করতে থাকে সেই সরু ডালটা আবার যেদিন হলদে পাখি এসে বসবে সেদিন তার বাবাও আসবেন। পিতার জন্য মনে মনে অপেক্ষা করতে থাকেন এই কিশোরী। মিনু অবসর ফেলেই রোজ একবার ছাদে ওঠেন হলদে পাখিকে খুঁজতে। ওই গাছটার সরু ডালের দিকে চেয়ে থাকেন। হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা এই নমুনা যে প্রশ্নটা আছে আমাদের মিনু গল্পে সেটা সম্পর্কে একটু ধারণা নেই। অর্থাৎ এই গল্পটির মাধ্যমে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে মিনু সে মূলত বাক আর শ্রবণ প্রতিবন্ধী। তার বাবা মা কেউ নাই, তার সে দূর সম্পর্কের একটা আত্মীয়র বাসায় থাকে। তো সেখানে সে গৃহকর্মীর কাজ করে। সে তার যার বাসায় কাজ করে তার থেকেই শুনছে তার বাবা বিদেশ থাকে। তার এক মাসিমার কাছে শুনছে তার বাবা বিদেশ থাকে। তার বিদেশ থেকে একদিন ফিরে আসবেন। সে তার বাড়ির কাঁঠাল গাছের সরু গাছটির ডালে হলদে পাখিকে দেখে, যে হলদে পাখি বসলে তার বাবা বাসায় আসবে, এমনটাই তার ধারণা করে। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের নমুনা যে প্রশ্নটা আছে নমুনা প্রশ্নটার সলিউশন করে ফেলি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে যে মিনু গল্পে মিনুর সইকে, এখানে আছে চাঁদ, এখানে আছে সূর্য, এখানে আছে মঙ্গল গ্রহ, শুকতারা, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে শুকতারা। আমাদের পরে যে প্রশ্নটা আছে 2 নম্বর, মিনুর বাবা অনেক দূর বিদেশে আছেন। এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? তিনি মঙ্গল গ্রহে আছেন, পরপারে আছেন, অজানা দেশে আছেন, নাকি আকাশে আছেন? এটা সঠিক অ্যান্সার হবে পরপারে আছেন। এখানে আমাদের একটা উদ্দীপক দিছে, তোমরা দেখছো। এই উদ্দীপকটা পড়ে আমাদের 3 আর 4 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আমরা উদ্দীপকটা প্রথমে পড়ি, দেখি কি লিখছে। মায়ের ভালোবাসা পাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতার কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে থাকে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাওয়ার আশায়
আশায় থাকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের জন্য ছুটি নিয়ে অসীম পাড়ি জমায়। উদ্দীপকে মিনু গল্পের কোন বিষয়টি লক্ষ্য করা যায়? আত্মীয়র অনাদর, অবহেলা, প্রকৃতির প্রতি আকর্ষণ, প্রিয়জনের প্রতি মমত্ববোধ, নাকি শারীরিক অক্ষমতা? এটার সঠিক অ্যান্সার প্রিয়জনের প্রতি মমত্ববোধ। উদ্দীপকে মিনু ফটিকের পরিণত এক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়, স্বাভাবিকতা জীবনের অপরিহার্য, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। এখানে সঠিক অ্যান্সার 1 ও 3। প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। আমাদের এখানে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে, আমরা একটা মাত্র সৃজনশীল প্রশ্ন এখানে আছে, আমরা প্রশ্নটি সমাধান করব। এখানে আছে, বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করেন, তাকে খালাম্মা বলে ডাকতো। সে মিসেসের সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সেই সময় তার কোথায়? সেই সময়ই বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজে নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, জীবনে নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যর মতোই মনে করেন। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, মিনু কার বাড়িতে থাকতো? আচ্ছা, এটা সঠিক অ্যান্সারটা আমরা দেখে আসি। মিনু কার বাড়িতে থাকতো? এখানে সঠিক অ্যান্সার, মিনু তার এক দূর সম্পর্কীয় পিসিমার বাড়িতে থাকতো। আমাদের খ নম্বর যে প্রশ্নটা আছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ, ত্বক এই 5 ইন্দ্রিয়র বাইরে মানুষের বিশেষ ও তীক্ষ্ণ অনুভব করার ক্ষমতাকে বোঝানো হয়েছে। ছোট্ট মেয়ে মিনু বোবা ও বধির। জোরে চিৎকার করলে সে কথা কিছুটা বুঝতে পারে, আবার মানুষের ঠোঁটের নড়াচড়া ও মুখের ভাব দেখে অনেক কিছুই বুঝে নেয়। এই তীক্ষ্ণ অনুভূতি শক্তির সাহায্যে মিনু এমন অনেক বিষয় বুঝতে পারে এবং এমন কাজ করতে পারে যা সাধারণ মানুষের পক্ষে করা কঠিন। মিনুর এই বিশেষ অনুভব করার ক্ষমতাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। আমাদের গ নম্বর প্রশ্নটা আছে, অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। অর্থাৎ এদের কোন কোন মিলটা নাই? অবস্থানের দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে পার্থক্য দেখা যায়। এই পৃথিবীতে ভালো ও মন্দ দুই ধরনেরই মানুষ আছে। ভালো মানুষ পরকেও আপন করে নেয়, আর খারাপ মানুষ আপনকেও সহজে দূরে সরিয়ে দেয়। উদ্দীপকে বন্যা মিসেস সালমার বাড়িতে কাজ করে। সালমা তার আত্মীয় না হলেও বন্যাকে স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছে। এমনকি বন্যার ভালো গুণের কারণে উদ্দীপকে বন্যা মিসেস সালমার বাড়িতে কাজ করে। সালমা তার আত্মীয় না হলেও বন্যাকে স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছে। এমনকি বন্যার ভালো গুণের কারণে তাকে পরিবারের একজন সদস্যের মতোই মনে করেন। অন্যদিকে মিনু গল্পের মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে অনেক কাজ সম্পূর্ণ করতে হয়। সেখানে বন্যার মতো করে পড়াশোনার সুযোগ সে পায়নি। বন্যা ও মিনু দুজনেই অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু অবস্থান ভিন্নতার কারণে বন্যা সুযোগ সুবিধা পায় আর মিনু বঞ্চিত হয়। এদিক থেকে তাদের মধ্যে বৈসাদৃশ্য স্পষ্ট হয়ে ওঠে। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা বলছে যে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। অর্থাৎ এই উদ্দীপকের যে আমরা বন্যাকে যে বন্যা সম্পর্কে যেটা জানছি, তার শিক্ষাটা ছিল সে প্রতিষ্ঠান থেকে পড়াশোনাটা করছে, কিন্তু মিনু সে মূলত প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা লাভ করতে পারে নাই, সে প্রকৃতি থেকেই শিক্ষা লাভ করেছে। এই কথাটি যথার্থতা আমাদের বিশ্লেষণ করতে বলছে। দেখো, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। এই মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। শিক্ষা লাভ করা মানুষের জন্মগত অধিকার। শুধু স্কুল কলেজ থেকেই নয়, মানুষের জীবনে নানা অভিজ্ঞতা ও পরিবেশ থেকেও শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগায়।
জায়গায়। উদ্দীপকে বন্যা ও মিনু গল্পের মিনু শিক্ষা গ্রহণের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। বন্যা সকালে মিসেস সালমার বাড়িতে কাজ করে এবং পরে দিবা শাখার স্কুলে পড়াশোনা করে। সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেয়েছে, তবে জীবনের বাইরের বাস্তব জগৎ থেকে সে তেমন শিক্ষা পায়নি। অন্যদিকে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। মিনু বাক প্রতিবন্ধী হলেও তার অনুভব করার ক্ষমতা তীব্র। সে অন্যের বাড়িতে কাজ করে এবং প্রকৃতির সঙ্গেই শেখার সুযোগ খুঁজে নেয়। উদ্দীপকে বন্যার মতো তার বন্ধুত্ব স্কুলে নয়, বরং প্রকৃতির সঙ্গে। প্রকৃতি তার শিক্ষা ও সহচর্যের জায়গা। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি ছিল মিনুর পাঠশালা। সুতরাং মন্তব্যটি যথার্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, মিনু গল্প থেকে আমরা কি শিখলাম? মানবিকতা মানুষের সবচেয়ে বড় গুণ। দায়িত্ববোধ আমাদের ভালো মানুষ বানায়। ছোট কাজও বড় শিক্ষা দিতে পারে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করো, কমেন্ট করে জানাও পরের ক্লাস কোন পার্টে চাও। আর অবশ্যই এডুকেশন কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।